শুভেচ্ছা বাঙালিয়ানা প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ডেঙ্গুতে মৃত্যুর লাগাম নেই, একদিনে সর্বোচ্চ 10 জনের মৃত্যু। মাইলস্টোন দুর্ঘটনার প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। দায় দেওয়া হয়েছে পাইলটের উড্ডয়ন ত্রুটির। ঢাকা থেকে প্রশিক্ষণ কেন্দ্র সরানোর সুপারিশ। ভূমিধস জয়ে নিউ ইয়র্কের প্রথম অভিবাসী মেয়র হয়ে ইতিহাস তৈরি করলেন জোহরান মমদানি। ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়ে বললেন, আজ থেকে রাজতন্ত্র শেষ। দায়িত্ব গ্রহণের পর বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর প্রতিটি সরকারি সফরের পর সংশ্লিষ্ট দেশ থেকে কমেছে বিনিয়োগ। সেনা সদর জানালো, গ্রেফতার হওয়া কর্মকর্তা কর্মচারীদের চাকরি আছে কিনা তা তাদের কাছে স্পষ্ট নয়। প্রশিক্ষণ ব্যাহত হচ্ছে, ব্যারাকে ফিরতে চায় সেনাবাহিনী। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। দেশে 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 10 জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যা একদিনের হিসাবে এবছরের সর্বোচ্চ। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছে 1069 জন রোগী। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো 74,992 জনে। চলতি বছর এর আগে একদিনের সর্বোচ্চ মৃত্যুর তথ্য আসে 21শে সেপ্টেম্বর। সেদিন দেশে 9 জনের মৃত্যু এবং 740 জনের হাসপাতালে ভর্তির তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। প্রশিক্ষণার্থী পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত এবং হতাহতের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি। এই ঘটনা তদন্তে গঠিত কমিটি 5ই নভেম্বর বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এদিন বিকেলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রতিবেদনের বরাতে তিনি বলেন, পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিং এর সময় পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। 21শে জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই বিমান দুর্ঘটনায় 36 জনের মৃত্যু হয়, যাদের বেশিরভাগই শিশু। প্রেস সচিব জানান, জননিরাপত্তার স্বার্থে এখন থেকে বিমান বাহিনীর প্রাথমিক সব প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালনা করার সুপারিশ এসেছে। প্রতিবেদনের বরাতে তিনি বলেন, মাইলস্টোনের ওই ভবনটি রাজউকের বিল্ডিং কোড নীতিমালা অনুসরণ করে নির্মাণ করা হয়নি। ওই বিল্ডিংয়ে কমপক্ষে 3টি সিঁড়ি থাকার কথা ছিল, সেখানে ছিল মাত্র একটি সিঁড়ি। এখানে আরও একটি সিঁড়ি যদি থাকতো, হতাহতের পরিমাণ আরও কম হতো। নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হল। গত 100 বছরের মধ্যে নিউ ইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র হলেন 34 বছর বয়সী মামদানি। মামদানির বিজয়ের বিষয়টি অনেকটা আগে থেকেই ধারণা করা হচ্ছিল। নির্বাচন উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে আগেভাগেই উৎসবের আয়োজন শুরু করেছেন মামদানির সমর্থকরা, যেখানে বিপুল সংখ্যক সমর্থক এবং ভোটারদের জড়ো হয়ে আনন্দ উল্লাস করতে দেখা গেছে। এদিকে মামদানির বিজয় পার্টিতে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান শত্রু হিসেবে পরিচিত নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসকে উপস্থিত হয়ে ভিড়ের সঙ্গে সেলফি তুলতে দেখা গেছে। এছাড়া এই নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী কার্টিস লিওরা এর মধ্যে মামদানিকে শুভেচ্ছাও জানিয়েছেন। তিনি বলেছেন, আমাদের একজন মেয়র নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে সমর্থকদের এই দলকে লিওরা বলেন, আমি অবশ্যই তাকে শুভকামনা জানাই, কারণ তিনি যদি ভালো করেন তাহলে আমরাও ভালো করব। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিটি বোর্ড অফ ইলেকশনস দাবি করেছে 5 দশকেরও বেশি সময়ের মধ্যে এবার ভোটার উপস্থিত ছিল সর্বোচ্চ। আমরা আনুষ্ঠানিকভাবে 2 মিলিয়ন ভোট পেয়েছি, 1969 সালের পর প্রথমবারের মতো। পোস্টটিতে বলা হয়েছে, মার্কিন মিডিয়ার প্রাথমিক ভোটের ফলাফলে দেখা যাচ্ছে যে মামদানি 51% এবং কুওমো 39% ভোট পেয়েছেন। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয় পেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়েছেন জোহরান মামদানি। নিজের বিজয় বক্তব্যে তিনি বলেছেন,
ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, কিন্তু যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরকে নেতৃত্ব দেবেন একজন অভিবাসী। মামদানি বলেন, আমাদের একজনকে ধরতে এলে তার আমাদের সঙ্গে লড়তে হবে। আমরা তাদের এই খেলার নিয়ম নির্ধারণ করার আর সুযোগ দেব না। After all, if anyone can show a nation betrayed by Donald Trump how to defeat him, it is the city that gave rise to him. নিউ ইয়র্ক সিটির সঙ্গে একই দিনে অনুষ্ঠিত হয়েছে ভার্জিনিয়া আর নিউ জার্সির গভর্নর নির্বাচন। দুটো স্টেটেই জয় পেয়েছেন ডেমোক্র্যাটরা। এদিকে ক্যালিফোর্নিয়ায় সীমানা নির্ধারণে গণভোটেও জয় পেয়েছে ডেমোক্র্যাট প্রস্তাব। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী নিউ জার্সিতে জয়ী মেকি শেরিল ছিলেন ডেমোক্র্যাট প্রার্থী। রিপাবলিকান জ্যাক সিয়াতারেলির বিরুদ্ধে তার জয়ের ব্যবধান বেশ বড়, পেয়েছেন 17,92,760 ভোট। বিপরীতে জ্যাকের প্রাপ্ত ভোটের সংখ্যা 13,78,391টি। ডোনাল্ড ট্রাম্পের বিরোধী মনোভাবকে হাতিয়ার বানানোকে শেরিলের জয়ের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ভার্জিনিয়ায় প্রথমবারের মতো নারী গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেল স্পেনবার্গার। এই স্টেটে রিপাবলিকান প্রার্থী ছিলেন উইনসম আর্ল সিয়ার্স। একই দিনে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হয় স্টেটের সীমানা পুনর্নির্ধারণের সংবিধান সংশোধনী অনুমোদন সংক্রান্ত গণভোট, যেখানে সীমানা পুনর্নির্ধারণের পক্ষে ছিল ডেমোক্র্যাট আর বিপক্ষে ছিল রিপাবলিকান পার্টি। এই গণভোটে হ্যাঁ ভোটে বিজয়ী হয়েছেন বলে জানিয়েছে এনবিসি নিউজ। গণভোটের এমন ফলাফলের কারণে 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের অন্তত 5টি আসন হারানোর সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের বায়েজিদ এলাকায় জনসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। 5 নভেম্বর বুধবার বিকেল 5:30টার দিকে বায়েজিদ থানাধীন টাইল তেতলিতে গণসংযোগের সময় এই দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানান। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়ে নাজিমুর রহমান বলেন, আমরা হাসপাতালে যাচ্ছি, সর্বশেষ অবস্থা পরে বলতে পারবো। জ্বালানির অভাবে দেশের 135টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 15টির উৎপাদন বন্ধ রয়েছে। পাশাপাশি কারিগরি ত্রুটিতে অচল রয়েছে আরও 5টি কেন্দ্র। এছাড়াও কিছু কেন্দ্র সক্ষমতার তুলনায় কম উৎপাদন চলছে। ফলে দেশের বিদ্যুৎ ব্যবহারের একটি বড় অংশ আমদানি করা বিদ্যুতের উপর নির্ভরশীল হচ্ছে। প্রাকৃতিক গ্যাস ছাড়াও ফার্নেস তেল ভিত্তিক প্রায় 10টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। তেল সংকটের কারণে উৎপাদন কমিয়েছে আরও 18টি কেন্দ্র। ফলস্বরূপ সামগ্রিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার একটি বড় অংশ থমকে আছে জ্বালানির ঘাটতিতে। তেলের অভাবে 4,500 মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। তেল ভিত্তিক আরও কয়েকটি কেন্দ্রের উৎপাদন কম ছিল। যদিও তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে সরকার প্রয়োজন অনুসারে বিদ্যুৎ উৎপাদন করে থাকে এবং প্রয়োজন ছাড়া যথাসম্ভব কম উৎপাদন করার চেষ্টা করে। প্রাকৃতিক গ্যাস বাদে বিদ্যুৎ উৎপাদনের জন্য ফার্নেস অয়েল, এলএনজি এবং ক্ষেত্রবিশেষে কয়লাও আমদানি করতে হয়। ফলস্বরূপ বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ার অনেকটাই আমদানির উপর নির্ভরশীল। পুঞ্জীভূত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই স্টক বিবেচনায় বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ উৎস দেশ যুক্তরাজ্য, কিন্তু দেশটি থেকে 2023-24 অর্থ বছরের তুলনায় 2024-25 অর্থ বছরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নিট প্রবাহ কমেছে 40.78%। যদিও চলতি বছরের মার্চে দেশটি সফর করেন বিনিয়োগ আকৃষ্ট করার কাজে নিয়োজিত সংস্থা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন লন্ডনে অবস্থানকালে যুক্তরাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এছাড়াও শীর্ষস্থানীয় ব্রিটিশ কোম্পানি ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও একাধিক বৈঠক হয় চৌধুরী আশিকের।
বিডার নির্বাহী চেয়ারম্যান যুক্তরাষ্ট্র সফরে যান চলতি বছরের জানুয়ারিতে। সেখানে তিনি লুইজিয়ানা ভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে জ্বালানি সরবরাহ ভিত্তিক চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে দেশে যুক্তরাষ্ট্র থেকে যে বিনিয়োগ এসেছে তার চেয়ে বেশি প্রত্যাবাসিত হয়েছে। এফডিআই স্টক বিবেচনায় বাংলাদেশের অন্যতম বৃহৎ বিনিয়োগের উৎস দেশ চীন। বিডার নির্বাহী চেয়ারম্যান দেশটিতে সফরে যান জুলাইয়ে। এ সময় তিনি সাংহাইয়ে বিডার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন। সেখানে বাংলাদেশ চায়না ইনভেস্টমেন্ট সেমিনার 2025-এ প্রধান বক্তা হিসেবে চৌধুরী আশিক চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিদ্যুৎ, টেক্সটাইল ও আইটি খাতে বিনিয়োগের আমন্ত্রণ জানান। বিপুল বিনিয়োগে দৃশ্যমান আগ্রহের পাশাপাশি প্রতিশ্রুতিও পাওয়া গিয়েছিল এসব সফরে। গত অর্থ বছরে চীনে দেশের নেট এফডিআই প্রবাহ কমেছে 3.3%। আওয়ামী লীগের শাসনামলে গুম, খুন সহ মানবতা বিরোধী অপরাধে 3 মামলায় কারাগারে থাকা 15 জন সেনা কর্মকর্তার চাকরি এখনো আছে কিনা সেই প্রশ্নের জবাবে সেনা সদর বলছে এটি একটি আইনগত প্রক্রিয়া। সেনা সদর বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে অভিযোগপত্রে না মিলে চাকরি যাওয়ার বিধানটি স্পষ্ট করা হয়নি। এটি স্পষ্টীকরণের অপেক্ষায় আছে সেনা সদর। 5 নভেম্বর বুধবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সেনা সদরের পিএস পরিদপ্তরের এজি শাখার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এর আগে সেনাবাহিনীর তরফে বলা হয়েছিল আইসিটি আইনের সঙ্গে সেনা আইনের যে অসামঞ্জস্যগুলো রয়েছে সেগুলো ঘোচানোর বিষয়ে সরকারের সঙ্গে তারা যোগাযোগ করছে। এদিকে সেনা সদর আরও জানিয়েছে অন্তর্বর্তী সরকার যে রূপরেখা তৈরি করেছে সেই অনুযায়ী নির্বাচন হবে তা সেনাবাহিনীও চাইছে। তারা মনে করছে নির্বাচন হলে দেশের স্থিতিশীল অবস্থা আরও ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন জেনারেল অফিসার কমান্ডিং সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। 15 মার্চ ধরে সেনা সদস্যদের একটি অংশ ব্যারাকের বাইরে থাকায় প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন জেনারেল মাইনুর রহমান। তিনি বলেন, নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরেও যদি বাইরে থাকতে হয় তাহলে আরও কিছুদিন বাইরে থাকতে হবে, এতে করে আমাদের প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা বলেছেন তিনি তার ক্যাম্পাসকে ভবঘুরে পাগল ও গাঁজাখোর মুক্ত দেখতে চান। মঙ্গলবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 2 জন নারী শিক্ষার্থী হয়রানির শিকার হয়েছেন। তাই তিনি এমন একটি নিরাপদ পরিবেশ গঠনে কাজ করছেন এবং এটি ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। সর্বমিত্র লিখেছেন যে বৃদ্ধ লোকটিকে দেখছেন, আমি শুরুর দিন থেকে এই লোকটাকে সেই মেট্রো স্টেশন থেকে তুলছি প্রতি রাতে। লোকটা ক্যাম্পাস ছেড়ে যায়ই না। ওনার সাথে আরও এক বৃদ্ধ, উনিও মাদকাসক্ত। এই লোকের কাছে এর আগে একবার গাঁজা পাওয়া গিয়েছিল। ক্যাম্পাসকে মাদকসেবী মুক্ত করবেন বলে জানিয়ে তিনি বলেন, এই লোকগুলোকে তোলাটা অত্যন্ত কঠিন, তুললে আগায় 4 কদম। তাই লাঠি সোঠা বা ভয়ভীতি প্রদর্শন না করে তাদের তোলাই যায় না। সম্প্রতি এই শিবির নেতার একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় এই ভাসমান বৃদ্ধকে তিনি লাঠি দিয়ে পেটাচ্ছেন। আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়া ভিত্তিক 5টি ব্যাংক মার্জার বা একীভূত করতে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রস্তাব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। পৃথক পৃথক চিঠিতে বলা হয়েছে আজ 5 নভেম্বর থেকে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এখন থেকে এসব ব্যাংক চলবে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আওতায়।
প্রশাসক হিসেবে কোন ব্যাংক কাকে দায়িত্ব দেওয়া হবে এবং তাদের কি কাজ হবে তা ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রশাসকেরা দায়িত্ব নেওয়ার পর প্রথম ধাপে প্রত্যেক আমানতকারীকে আমানত সুরক্ষা তহবিল থেকে 2 লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে। একীভূত হতে যাওয়া 5টি ব্যাংকের স্পন্সর শেয়ার হোল্ডার ও সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারের মূল্য এখন শূন্য হিসেবে গণ্য করা হবে। কেউই কোনো ক্ষতিপূরণ পাবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। 5ই নভেম্বর বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, 5টি ব্যাংকের নেট সম্পদের মূল্য এখন নেতিবাচক অবস্থায় পৌঁছেছে। 10 টাকার ফেস ভ্যালুর বিপরীতে সর্বোচ্চ ঘাটতি দাঁড়িয়েছে 450 টাকা পর্যন্ত। ফলে এসব ব্যাংকের শেয়ার মূল্য কার্যত শূন্য। স্পন্সর, শেয়ার হোল্ডার বা সাধারণ বিনিয়োগকারী কেউই ক্ষতিপূরণ পাবেন না। ভারতের ছত্তিশগড় রাজ্যে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে 11 জন নিহত হয়েছে। স্থানীয় যাত্রীবাহী ট্রেনটি 4 নভেম্বর বিকেলে রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় 115 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত বিলাসপুর শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সিনিয়র সরকারি কর্মকর্তা সঞ্জয় আগরওয়াল সংবাদ সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছে, যাত্রীবাহী ট্রেনটি পেছন থেকে মালবাহী ট্রেনকে ধাক্কা দেয়। যাত্রী ট্রেনের একটি বগি মালবাহী ট্রেনের বগির উপরে উঠে যায়। মৃতদের মধ্যে যাত্রী ট্রেনের চালক ছিলেন। তার নারী চালক সহ গুরুতর আহত হন। তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগারওয়াল বলেন, দুর্ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছেন এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।